খুব শীঘ্রই আবারও একটা বড় আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়তে চলেছে এবং এই আন্দোলনটা একেবারে সার্বিক হতে চলেছে। সার্বিক বলতে আমি বোঝাতে চাইছি যে এই আন্দোলনটা শুরু হতে চলেছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, যেমন ভাবে ঠিক সাধারণ মানুষ আরও একবার রাস্তায় নামার পরিকল্পনা যেমন করছেন পুজোর আগে বা পুজোর সময়, এবং রাজনৈতিক দলের তরফ থেকেও একাধিক কর্মসূচির ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। আজকে আপনাদের সামনে প্রত্যেকটিরই প্রমাণ দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যত ঘোষণা করলেন, যদিও এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একসঙ্গে তিন তিন জায়গায় আন্দোলন করে গোটা প্রশাসনকে স্তব্ধ করে দিতে হবে বলে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছেন। কোন সেই তিন জায়গায় একদিনে আন্দোলন করতে চলেছেন বিরোধী দলনেতা, সেই ব্লু প্রিন্টের কথা আপনাদের শোনাবো। এছাড়াও আপনাদের বলবো ডাক্তারি পড়ুয়ারাও তারা নতুন উদ্যমে আরো একবার রাস্তায় নামতে চলেছেন। তাদের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, যদি সরকার মনে করে থাকে তাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে, ওই কয়েকটি 5 দফার মধ্যে 3-4টি দফা মেনে নিয়ে যদি রাজ্য প্রশাসন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করে থাকেন যে আরজিকর আন্দোলনের গতিমুখ স্তব্ধ করে দেওয়া গিয়েছে, তাহলে সেটা সর্বৈব ভুল। তার কারণ ডাক্তারি পড়ুয়ারাও বলে দিয়েছেন, এমনকি তারা প্ল্যান করতেও শুরু করেছেন কিভাবে তারা রাস্তায় নামবেন, কোন ধরনের প্রতিবাদ তারা করবেন, প্রতিবাদে কাদের কাদের সামিল করবেন, তারাও কিন্তু ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছেন। সেটিও আপনাদের সামনে দেখাবো। এবং সাধারণ মানুষ তো মুখিয়েই রয়েছে, দুর্গাপুজোর সময় সম্ভবত সুযোগ পেলেই আরজি করের প্রোটেস্ট যে কোনো জায়গায় একেবারে সমুদ্রের জলের মতো আছড়ে পড়তে পারে, তা নিয়ে নিশ্চিতভাবে দুশ্চিন্তা থাকবে রাজ্য প্রশাসনের। আর আজকে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে দিয়ে রাখতে চাইবো। যারা যারা চাইছেন যে এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে টিকিয়ে রাখা উচিত নয়, তাদের জন্য আশার সঞ্চার করবে আজকের এই প্রতিবেদন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ খবর। দেখুন, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না এবং মন গড়া কোনো কথা বলার জন্য আপনাদের সামনে প্রতিবেদন যে নিয়ে আসি না। যারা সিম্পল অ্যাজ এবিসির নিয়মিত দর্শক, এতদিনে অন্তত এই আস্থাটা আমার প্রতি জন্মেছে এটুকু আশা করতে পারি। তাই প্রথমেই আপনাদের যেমনটা বললাম দেখাতে চাইবো, দেখতে পাচ্ছেন উৎসবমুখী বাংলায় আবার নজর কাড়া আন্দোলনের পথে জুনিয়র ডাক্তাররা, জিবি বৈঠকে তৈরি খসড়া। যেটা বললাম বুঝতেই পারছেন যে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের বৈঠক করছেন, রীতিমতো ক্রমাগত তারা বৈঠক করে যাচ্ছেন এবং এই মুহূর্তে একটা চূড়ান্ত খসড়া তৈরি কার্যত হয়ে গিয়েছে, যেখানে তারা এই উৎসবকে কেন্দ্র করে বা উৎসবের আগের মুহূর্তে আন্দোলনের মাত্রা আরো কয়েক গুণ বাড়াতে চাইছেন। যে আন্দোলনের রূপ আমরা দেখেছি, যে আন্দোলনের প্রাথমিক কিছু সাফল্য ডাক্তারি পড়ুয়ারা ঘরে তুলেছেন ডেফিনেটলি, তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা পূরণ এই মুহূর্তে হয়তো করতে পারেননি, তার কারণ মানুষের কিছুটা আরো বেশি চাহিদা রয়ে গিয়েছে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে। সেগুলো পূরণ না হলেও তারা যে আন্দোলনের পথ থেকে সরে আসেননি সেটাই স্পষ্ট। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের রাস্তা তারা খোলা রেখেছেন এবং জিবি মিটিং করে, বৈঠক করে সেই আন্দোলনের খসড়াও তারা তৈরি করে ফেলেছেন এবং মূলত তাদের এই আন্দোলনের গতিমুখ হবে রাজ্য সরকারের বিরোধিতা করা। এবং আপনাদের দেখাতে চাইবো যে শুধুমাত্রই ডাক্তারি আন্দোলনরত পড়ুয়ারা নয়, হাত গুটিয়ে বসে নেই কিন্তু রাজনৈতিক দলগুলিও। বিশেষ করে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির কাছে মানুষের এক্সপেকটেশন অন্তত কিছুটা বেশি। এই যখন আন্দোলন, দুঃশাসন থেকে মুক্তি পেতে একটা বিরাট অংশের মানুষ গত লোকসভাতেও বিজেপির ওপর আস্থা দেখিয়েছিল, 2,33,00,000 ভোট বিজেপি পেয়েছিল। সেই ভোটের কথা মাথায় রেখেই কিন্তু বিজেপি তারা নতুন করে আন্দোলনে নামছেন। গতদিন আপনারা জানেন কিনা জানি না, একটা কালীঘাট অভিযান কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেখানে হাজরার মোড়ে একটা পথসভা হয়েছিল। সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী একেবারে ঘোষণা করলেন কয়েকটা বিষয়ে, যদিও চূড়ান্ত তিনি নির্দেশ দেননি। তিনি বলেছেন, আগেও যে বক্তব্য তার কাছে শোনা গিয়েছে, যে এই আন্দোলনের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য একসঙ্গে নবান্ন, কালীঘাট এবং লালবাজার ঘেরাও কর্মসূচি তারা নেবেন। একেবারে স্পষ্টভাবে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আপনারা জানেন
যে এই রাজ্যে কোনো রাজনৈতিক নেতৃত্বকে কোনো মিছিল বা মিটিং যদি করতে হয় তাহলে পুলিশের পারমিশন তারা কোনোদিনই পায় না। প্রত্যেকটি জনসভার জন্য বা মিছিলের জন্য পুলিশের কাছে পারমিশন নিয়ে আসতে হয়। এক সময়ে 34 বছরের সিপিএম এর শাসনকে যারা জগদ্দল পাথর বলে মনে করতেন, তারা পর্যন্ত এই ফ্যাসিজম কোনোদিনই বিরোধীদের উপর চাপায়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাপিয়ে দিয়েছেন। একটি আন্দোলন, একটি মিছিল তাদের সরকার কোনোদিনই পারমিশন দেয় না, প্রত্যেকটি ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কাছে পৌঁছাতে হয়। এবং গতকাল বিজেপির যে হাজরার মোড়ে একটি জনসভা ছিল, পথসভা ছিল, সেটারও পারমিশন নিয়ে আসতে হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে। তবে বিরোধী দলনেতা স্পষ্টভাবে বলে দিলেন আর কোনো পারমিশন নয়, একই দিনে লালবাজার, নবান্ন এবং কালীঘাট ঘেরাও কর্মসূচি হবে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবেন, প্রশাসনকে অচল করে দেওয়ার ডাক দিয়েছেন তিনি। তবে তিনি দিন ঘোষণা করেননি, তার কারণ তিনি সংগঠনের কেউ নন, তিনি বিরোধী দলনেতা, এবং সেই কারণেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তিনি রিকোয়েস্ট করেছেন দিনটি যেন আলোচনা করে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ আরো একটা বড় আন্দোলনের অপেক্ষায় রইবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসী। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। আমরা ছাড়বো না মমতা ব্যানার্জিকে, আমরা ছাড়বো না। আপনি কান খুলে শুনে রাখুন, আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি, এরপরে কোথাও পারমিশন চাইবো না, পারমিশন চাইবো না। আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো, পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে। নবান্ন, কালীঘাট, লালবাজার একই দিনে হবে, একই দিনে হবে। শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে, এটা আমার পার্টির কাছে প্রস্তাব, ঘোষণা নয়। আমরা করব। শুনলেন বন্ধুরা, এই বক্তব্য বোধহয় আপনারা আগেও শুনেছেন। নবান্ন আন্দোলনের পরে বিরোধী দলনেতা এই বক্তব্য বলেছিলেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল এই যে রাত জাগো দিন জাগো সমস্ত আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েও বলেছিলেন একমাত্র নবান্ন অভিযান আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কিছুটা কাঁপিয়ে দিয়েছিল। এবং সেইখান থেকেই তিনি ঘোষণা করেছিলেন বা তিনি বলেছিলেন খুব শীঘ্রই একসঙ্গে 3টি জায়গায় আমরা এইভাবে অভিযান চালাবো, দেখব রাজ্য পুলিশের কত ক্ষমতা, প্রত্যেকটি জায়গায় কিভাবে আমাদের আটকাতে পারে সেটাও আমরা তার পরিচয় নেব। বিরোধী দলনেতা আগেও সেই বক্তব্য বলেছিলেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী বলেছেন যে তার সঙ্গে কথা হয়েছে এই মুহূর্তে চাকরি না পেয়ে বা প্রতারিত হওয়া যে সমস্ত শিক্ষকরা রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, 5 লাখ সেই সমস্ত কর্মপ্রার্থীদের সঙ্গে তার আলোচনা হয়েছে। এবং তিনি বলেছেন যে যদি সম্ভব হয় পুজোর আগে কিংবা পুজোর মধ্যে বা পুজোর পরে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা নবান্ন পর্যন্ত রিলে অভিযান করুন। বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে কার্যত আরো একটা বড় আন্দোলনের সূচি হয়তো ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। আমরা করব। ইতিমধ্যে পশ্চিমবাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন, বেকার যুবক যুবতীরা মিট করেছেন। আমরা পশ্চিমবাংলায় 5 লক্ষের বেশি আনএমপ্লয়েড ইউথ নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দলনেতা, লং মার্চ করুন নবান্ন, লং মার্চ করুন, জানুয়ারি মাসে করুন, ফেব্রুয়ারি মাসে করুন, অচল করুন সব রাস্তা, বন্ধ করুন সব রাস্তা। এবং এছাড়াও একাধিক বক্তব্য বিরোধী দলনেতা বলেছেন, যেগুলো কার্যত সুকান্ত মজুমদার তিনি সমর্থনও জানিয়েছেন। তার মধ্যে বিরোধী দলনেতা পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গে আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, তাই এত ভোটার যখন আমাদের সমর্থনে রয়েছে, আমরা পরবর্তী কর্মসূচি হিসাবে 2.5 লক্ষ সাধারণ মানুষের সই সবুজ সংগ্রহ করব। পাড়ায় পাড়ায় অভয়া কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে 2.5 কোটি মানুষের সই সবুজ সংগ্রহ করা হবে। তারপর 1 লক্ষ বিজেপি কর্মী সমর্থকরা সেই সমস্ত সই সবুজ নিয়ে রাজভবনের পথে তারা রওনা দেবেন এবং রাজ্যপালকে সেই মানুষের আবেগ এবং আবেদনগুলো তুলে দেবেন রাজ্যপালের কাছে, সেটাও বলেছেন বিরোধী দলনেতা। কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে 1000-এরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে
স্বাক্ষর সংগ্রহ করবে। দফা 1, দাবি 1, একটাই দাবি। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি। 2.5 কোটি সই চাই আমাদের। 2.5 কোটি সই আমরা সংগ্রহ করব। সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে। ধর্মতলায় দিক, রানী রাসমণি দিক, শহীদ মিনার দিক, ভিক্টোরিয়ার সামনে দিক, যেখানেই দেবে সেখানেই আমরা 1 লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব। আর এমপি এমএলএরা নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব। অর্থাৎ এক গুচ্ছ কর্মসূচি, তার কিন্তু একটা প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। অনেকেই হয়তো মনে করেছিলেন যে এই আন্দোলন বুঝি স্তব্ধ হয়ে গিয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন রাজনৈতিক কিছু বক্তব্য মধ্যেখানে এনে, বিশেষ করে বন্যার মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতিকেও রাজনৈতিক হাতিয়ার করে এই আরজিকর আন্দোলনের মুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেও এই মুহূর্তে আপনাদের যে তথ্যগুলো তুলে ধরলাম, সেখানে না ছাত্র সমাজ, না রাজনৈতিক নেতৃত্বরা কিংবা সাধারণ মানুষ, তারা কিন্তু কেউ ভুলে যাননি। এখনো পর্যন্ত দোষীদের নাম তো প্রকাশ্যে আসেইনি, বরঞ্চ দিনের পর দিন যত তদন্ত এগোচ্ছে, সিবিআই এর রিপোর্ট যেগুলো অন্তত সংবাদ মাধ্যমে প্রকাশ আসছে, সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই রাজ্য প্রশাসনের বা সার্বিক দিক থেকে একটা এভিডেন্স ট্যাম্পারিং এর ঘটনা সার্বিকভাবে হয়েছে। সেটা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে হয়েছে বলে অনুমান করা হচ্ছে, পুলিশ প্রশাসন টালা থানার মধ্যে হয়েছে বলে অনুমান করা হচ্ছে, ময়না তদন্ত যেখানে হয়েছে সেখানে পর্যন্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি পুলিশ প্রশাসনের শীর্ষে তো হয়েইছে, সেই কারণে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে ছাত্রদের দাবি মেনে। এই যখন পরিস্থিতি, তখন আরো একটা সময়ের অপেক্ষা, যখন আরজিকর আন্দোলনের দ্বিতীয় অধ্যায় হয়তো প্রথম অধ্যায়ের থেকেও আরো বড় আকারে কিন্তু আছড়ে পড়তে চলেছে। আমাদের এই রাজ্য প্রশাসন হয়তো নিশ্চিন্তে রয়েছেন, তারা হয়তো কোথাও গিয়ে ভাবছেন যাই হোক এটাকে ধামাচাপা দেওয়া গেল কিংবা আন্দোলনকে সীমিত করে দেওয়া গেল, কিন্তু আদতে তাই নয়। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের বুকে যে আগুন, যে প্রতিবাদের স্পৃহা জ্বলছে, সেটা যে কোনো দিন কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে। আবারও আমরা রাত দখল দিন দখলের মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসীকে রাস্তায় যে কোনো দিন নামতে দেখতে পারি। তবে এবার আপনাদের শোনাবো একটা বিতর্কিত মন্তব্য। দিলীপ ঘোষের কাছ থেকে একটা বিতর্কিত মন্তব্য পাওয়া গিয়েছে। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ওরা রাত দখল দিন দখল করে নাটক করলো। আদতে ওরা কি করলো? ওরা তো প্রশাসনের বিরুদ্ধে কোনো পদত্যাগও চায়নি বা প্রশাসনের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়ারও কথা তারা বলেননি। একেবারেই ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। এ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আপনারা কিভাবে এই বক্তব্যটাকে দেখেছেন জানি না, তবে আজকে আপনাদের সামনে বিচার করব দিলীপ ঘোষের এই বক্তব্যটা আমার কাছে ঠিক কেমনটা লেগেছে। কিন্তু তার আগে শোনাতে চাইবো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন জানিয়ে এত বিতর্ক। কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো, মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের, তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম কদিন পরে। কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং এর পরিবর্তন চাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা?
আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না। হসপিটালে দাদাগিরি চলছে, লুট চলছে, গুন্ডাগিরি চলছে, ভয়। শুনলেন বন্ধুরা, দিলীপ ঘোষ তিনি কিন্তু পরিষ্কারভাবে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এখানে আপনাদের কি মতামত নিশ্চিতভাবে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। তবে দেখুন, আমার বক্তব্য হচ্ছে, দিলীপ ঘোষ যদি একজন সাধারণ মানুষ হতেন, তার কাছে যদি রাজনৈতিক নেতা বা বিজেপির প্রাক্তন সভাপতি এই তকমা না থাকতো, তাহলে তার এই বক্তব্য মেনে নেওয়া যেত। যে তিনি আবেগ থেকে এই বক্তব্য বলেছেন, তার কারণ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের মতো তিনিও চাইছেন যে রাজ্য প্রশাসন এই ভয়ঙ্কর দুর্নীতির সঙ্গে জড়িত বলে অনুমান করা হচ্ছে, সেই রাজ্য প্রশাসনের পদত্যাগের জন্য ডাক্তারি পড়ুয়ারা অন্তত তেমন কোনো আন্দোলনকে নিয়ে যেতে পারেননি। এই প্রশ্ন আমাদেরও ছিল, কিন্তু আমরা অরাজনৈতিক ব্যক্তি হয়ে যে প্রশ্নগুলো তুলতে পারি, রাজনৈতিক ব্যক্তি হয়ে সেই প্রশ্নগুলো কি বা সেই দায় কি ছাত্রছাত্রীদের গায়ে চাপানো যায়? দিলীপ ঘোষ যদি রাজনৈতিক পরিচয় ছেড়ে এই বক্তব্য বলতেন, আমি স্বাগত জানাতাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির একজন বড় নেতা। আমার প্রশ্ন, আপনি কি করছেন? এই মানুষের ক্ষোভ এবং মানুষের আন্দোলনকে পাথেয় করে এই যে পশ্চিমবঙ্গের এত বিপুল সংখ্যক মানুষ কয়েকদিন আগে পর্যন্ত লোকসভা নির্বাচনে আপনাদের দলকে ভোট দিল, আপনারা কত বড় আন্দোলন সংগঠিত করতে পেরেছেন? জুনিয়র ডাক্তাররা না হয় নিদেন পক্ষে ওই বিনীত গোয়েলের পদত্যাগটা পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন, কিন্তু আপনারা কি পেরেছেন? আপনারাও তো লালবাজার অভিযান করেছিলেন, আপনারাও তো বিভিন্ন আন্দোলন প্রত্যেক দিন করছেন। সেই আন্দোলনগুলো কি সত্যি সত্যি সার্বিকভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে? এর দায়বদ্ধতা কি আপনি নেবেন না? আপনি তো একজন বিজেপির নেতা, বিরোধী দলের নেতা। আপনি কেন দায় চাপাবেন জুনিয়র ডাক্তারদের ওপর? জুনিয়র ডাক্তাররা যদি কোনো ভুল করে, সাধারণ মানুষ তার ক্রিটিসাইজ করতেই পারেন। এবং আমাদের বক্তব্য রয়েওছে, জুনিয়র ডাক্তাররা যে সমস্ত 5 দফা দাবি তুলেছিলেন এবং মুখ্যমন্ত্রী সেগুলো হাফ মেনে নেওয়ার পর আন্দোলন যেভাবে উঠে গিয়েছিল, তা নিয়ে আমাদেরও প্রশ্ন ছিল। কিন্তু আমরা রাজনৈতিক নেতা নই, আমরা আন্দোলন সংগঠন করতে পারবো না, বা সেই দায়িত্ব আমাদেরও নেই, ইচ্ছাও নেই। আপনি তো রাজনৈতিক নেতা। আপনি জুনিয়র ডাক্তারদের কাঁধে বন্দুক ঠেকিয়ে কি করে আপনার নিজের কর্তব্যটা ভুলে যাচ্ছেন? আপনি জুনিয়র ডাক্তারদের সমালোচনা কেন করবেন? তার কারণ হাসপাতালে এই ঘটনাটি ঘটলেও আপনাদের বা বিশেষ করে আপনারও তো কোনো দায়বদ্ধতা থাকে। আপনি কটা মিটিং করেছেন, আপনি কটা মিছিল করেছেন, যে মিছিল বা মিটিংগুলো মানুষের চোখে একেবারে ধরা পড়েছে? শুধুমাত্র এই রাজনৈতিক নেতা হয়ে প্রেসে যদি বিবৃতি দেন আর দুটো টুইট করেন, তাহলে কেন মানুষ আপনাদের অ্যাকসেপ্ট করবে? আমি অ্যাপ্রিসিয়েট করি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার কারণ হয়তো তিনিও ভেতরে কোথাও গিয়ে বিশ্বাস করেন ডাক্তারি পড়ুয়ারা তারা আরো কিছুটা প্রশাসনের ওপর চাপ বৃদ্ধি করতে পারতেন। কিন্তু তা বলে এইরকম খুল্লাম খুল্লা ডাক্তারদের বিরোধিতা করা আর বিজেপির পায়ে কুড়ুল মারা, এই যে দুটো সমান, এটা বোধহয় দিলীপ ঘোষের বোঝা উচিত। আর যদি বুঝতে না পারেন, তাহলে সাধারণ মানুষের আবেগ আপনাদের বিপক্ষেও চলে যেতে পারে। শুভেন্দু অধিকারী কিন্তু সেই কাজটা করেননি। প্রথম দিন থেকেই বলেছেন, আমি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের পাশেই রয়েছি। এমনকি গতকালও সেই বক্তব্য শুভেন্দু অধিকারী বলেছেন। দিলীপ বাবুরা কি শিখবেন রাজনীতিটা ঠিক কেমন ভাবে করতে হয়? হ্যাঁ, শুভেন্দু অধিকারী ছোট হতে পারেন, কিন্তু একটু শেখার বোধহয় রয়ে থাকতে পারে। দেখুন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী এই সম্পর্কে। ডাক্তার বাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল। আজও ওই সমস্ত মেধাযুক্ত লড়াকু মানসিকতার সেবা দানকারী আমাদের ভাই বোন, যারা আমাদের অহংকার, যারা আমাদের অলংকার, যারা আমাদের সম্পদ, তাদের প্রতি আমাদের আজও স্নেহ, সুভাষিস, শুভেচ্ছা এবং তাদের প্রফেশনের প্রতি শ্রদ্ধা আছে। আপনারা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার বদলের জন্য মমতা ব্যানার্জির বাড়িতে এসেছেন, মিটিং করেছেন, ওরা আপনাদের নিজস্ব ব্যাপার। আমাদের লড়াই আরজি করে ডাক্তার বোনের ধর্ষক, খুন এবং প্রমাণ লোপাটকারীদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আমাদের লড়াই চলছে, চলবে। শুনলেন বন্ধুরা,
দেখুন, পরিষ্কারভাবে বলছি যে জুনিয়র ডাক্তাররা যে জায়গায় আন্দোলনটাকে স্তব্ধ করে দিয়েছিলেন তাতে ক্ষোভ আমাদেরও ছিল। আমাদেরও মনে হয়েছিল একা বিনীত গোয়েল কিংবা স্বাস্থ্য অধিকারিকের ট্রান্সফার বা প্রাইজ পোস্টিং দিয়ে ডাক্তাররা কি পেল, এই প্রশ্ন আমাদেরও ছিল। কিন্তু দিলীপ বাবুর মতো একজন সংগঠনের নেতা তিনি ওয়েট করবেন যে ডাক্তারি পড়ুয়ারা কবে আন্দোলন করবেন এবং তাদেরকে ক্ষমতায় এনে দেবেন, তারপরে দিলীপ বাবু হয় মুখ্যমন্ত্রী, না হলে পুলিশ মন্ত্রী হবেন, এমনটা কি এক্সপেক্ট করছেন? আপনারা কি ডাক্তারি পড়ুয়ারদের কাঁধে বন্দুক রেখে ক্ষমতায় আসবেন? একেবারেই নিজেদের অযোগ্যতাকে দিলীপ ঘোষ প্রকাশ্যে এনে দিয়েছেন। কিন্তু এইখানেই বিরোধী দলনেতা রাজনৈতিক বিদ হিসাবে দিলীপ ঘোষের থেকে উপরে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীরও ব্যক্তিগতভাবে আমি শুনেছি তারও বিভিন্ন জায়গায় এইরকম মত রয়েছে, আন্দোলনটা ঠিক জায়গায় এলো না, কিন্তু কোথাও প্রকাশ্যে ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে ক্ষোভ উগলে দেয়নি। তার কারণ তিনি জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাদের পাশে রয়েছে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া মানেই বিজেপির সর্বনাশ ডেকে আনা। দিলীপ বাবু অন্তত সেটা বোঝার চেষ্টা করেননি। কিন্তু শুভেন্দু অধিকারী দেখুন, একদিকে বলছেন আন্দোলনের ঝাঁজ বাড়ানোর কথা বলছেন, একই দিনে 3টি জায়গায় অভিযানের কথা বলছেন, অন্যদিকে ডাক্তারি পড়ুয়াদের পাশে থাকারও বার্তা দিচ্ছেন। আসলে রাজনীতিটা একটু বুদ্ধি দিয়েই বোধহয় করতে হয় বলে আমার বিশ্বাস। শুধুমাত্রই আবেগ দিয়ে যদি রাজনীতি করেন, দিলীপ ঘোষের বক্তব্যে আবেগ ছিল একথা আমি বিশ্বাস করি। তার প্রত্যেকটি বক্তব্যের মধ্যে আবেগ ছিল, কিন্তু রাজনৈতিক বিচক্ষণতা ছিল না। যাই হোক, কি বলবেন বন্ধুরা, পুজোর আগে বা পুজোর মধ্যে কিন্তু আরজি করের দ্বিতীয় পর্ব হয়তো শুরু হতে চলেছে। ডাক্তারি পড়ুয়ারা কি কি ব্যবস্থা নেন এবং বিজেপির তরফ থেকে সত্যি আন্দোলনের মাত্রা কি সেই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া হবে, নাকি আরো একবার কাগুজে বাঘ হয়ে থাকবে বিজেপি, সেটা আগামী দিনেই জানান দেবে। তবে সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো অংশে কমেনি সেটা একেবারেই স্পষ্ট। সোশ্যাল মিডিয়াগুলো যদি একটুখানি খেয়াল করেন সেখানে দেখবেন সাধারণ মানুষ যার যার মতো করে আগেও যেমন প্রোটেস্ট করেছেন, এখনো নিজের মতো করে একটা ছোট্ট কমেন্ট, একটা ছোট্ট পোস্টের মধ্যে সকলেই কিন্তু প্রতিবাদটা এখনো জানাচ্ছেন। এবং এখনো আমার ফেসবুক প্রোফাইলের পেজটা কালোই রয়েছে, এখনো কিন্তু আমি পরিবর্তন করিনি। কি বলবেন, আপনাদেরও কি তাই মতামত? লিখে জানান আজকের পর্বে। প্রত্যেকটি বিষয় নিয়ে যা আলোচনা করলাম, যে কোনো বিষয়ে সমর্থন বা অন্য কোনো মন্তব্য থাকলে লিখে জানান। একটা সুস্থ আলোচনা জমে উঠুক আজকের কমেন্ট সেকশনের পর্দায়।